নমস্কার। তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পরবর্তী 50টা প্রশ্ন। যারা প্রথম ভিডিওটা দেখেনি তাদের জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আমাদের এই ভিডিওটার লক্ষ্য হচ্ছে কি টোটাল 200 মানে টোটাল 350টার মতন ওয়ান লাইনের বানাবো। তো অলরেডি আমরা করে ফেলেছি এবং এটা পিডিএফ আকারে যারা চাইছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমরা এটা কেবলমাত্র যারা বই কিনেছে তাদের পিডিএফ দিচ্ছি, কিন্তু অন্যান্যদের সঙ্গে আলোচনা করছি। তা আপনি এটা ছবি থেকে স্ক্রিনশট নিয়ে নিজের পিডিএফ ব্যবহার করতে পারেন। তো আমরা আগের দিন 50 অবধি করেছিলাম, এবার 51 নম্বর থেকে করব। অল ইংল্যান্ড ওপেন 2022 কে জিতেছেন তো ভিক্টর অ্যালেক্সেন। যাই হোক, তো তিনি হচ্ছেন এই বছর টোকিও অলিম্পিকে মেডেলও জিতেছেন। এই বছর বলতে আমি অবশ্যই 2020 সালের টোকিও অলিম্পিক, যেটা 2021 হয়েছে সেটার কথা বলছি। আর হেরেছেন কে? ভারতের লক্ষ্য সেন। এবং এখনও পর্যন্ত দুজন ভারতীয় এই টুর্নামেন্ট জিতেছেন। প্রকাশ পাডুকোন 1984 ও 85 পরপর 2 বছর তিনি গিয়েছিলেন। আর গোপীচাঁদ, যিনি সম্ভবত 1 সালে জিতেছেন কি 2000 সালে জিতেছেন, আমার এক্স্যাক্টলি সালটা মনে নেই। তো সেই হিসাবে যদি পরীক্ষায় প্রশ্ন এসে যায় যে 2001 সালে অল ইংল্যান্ড ওপেন 2022 ব্যাডমিন্টন গেম কে জিতেছিলেন, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। একটার সঙ্গে একটা রিলেটেড আর কানেক্টেড থাকে, উইদাউট কানেকশন এরা প্রশ্ন করবে না। তারপর হচ্ছে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড যেটা রয়েছে, তো এখানে যে কটা ফিল্ম রয়েছে বা যা যা বলা রয়েছে এগুলো পুরো মুখস্থ করতে হবে। এখানে বর্ণনা বৈশিষ্ট্য কিছু নেই, কারণ কি সিনেমায় গল্প এখনও জিজ্ঞেস করা শুরু হয়নি যে অমুক সিনেমা একাডেমি অ্যাওয়ার্ড জিতেছে, তার মূল থিম কী ছিল, এরকম জিজ্ঞেস করেন। এগুলো জিজ্ঞেস করে ইতিহাসে, নাটকের ক্ষেত্রে। তারপর হচ্ছে স্কুল ছুট বালিকাদের স্কুলে ফেরানোর জন্য কোন প্রোগ্রাম শুরু করা হয়েছে। তো শুরু করা যেটা হয়েছে সেটা হচ্ছে কন্যা শিক্ষা প্রবেশ উৎসব, যেটা কেন্দ্রীয় সরকার শুরু করেছে, হ্যাঁ, রাজ্য সরকার নয়। তারপরে ইউনাইটেড নেশনসের পঞ্চম এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনে পঞ্চম এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি যেটা রয়েছে, রেজলিউশন কোনটা নেওয়া হয়েছে, যেটা 175টা দেশ গৃহীত হয়েছে। তো সম্মেলনটা হয়েছে নাইরোবি। আচ্ছা, আর প্লাস্টিক দূষণের উপরে হয়েছে। আর যেটা ভারতবর্ষের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা 1 জুলাই 2022 থেকে ব্যান করা হচ্ছে। সিঙ্গেল ইউজ মানে আইসক্রিম খাওয়ার সময় যে চামচটা ব্যবহার করছেন, বা ডাবের জল বা অন্যান্য কোল্ড ড্রিঙ্কস পান করার সময় যে স্ট্রটা ব্যবহার করা হচ্ছে, এগুলোকে বলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মানে একবারের পর মানুষ দুবার আর ব্যবহার করে না। এই জিনিসগুলো খুব ক্ষতি করছে, তো সেগুলো বন্ধ করা হচ্ছে। তারপরে হচ্ছে আবার থিমও, আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন হয়, সেটা হচ্ছে 3 মার্চ। রিকভারিং কি স্পিসিস ফর ইকোসিস্টেম রিস্টোরেশন। কয়েকটা থিম আপনাকে মুখস্থ রাখতেই হবে, পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে। তারপরে কৃষির উন্নতির জন্য কোন আইআইটি ন্যানো পার্টিকেল সৃষ্টি করেছে। এবার ন্যানো পার্টিকেল কী জিনিস? ক্ষুদ্র জিনিস। এবার কোনো বস্তু যখন একদম ছোট হয়ে যায়, মানে এমনি তো বস্তুর অণু পরমাণু তো সব ঠিকই আছে, প্রত্যেকটা অণু পরমাণুর যা ধর্ম, মানে বস্তুরও সেই একই ধর্ম, কিন্তু যখন আপনি একদম ন্যানো লেভেলে চলে যাবেন, অণু পরমাণু থেকেও ছোটো লেভেলে চলে যাবেন, তখন যে কোনো বস্তুর সেই ন্যানো পার্টিকেলসগুলো বস্তুর ওই বড়ো পার্টিকেলসের থেকে একটু ডিফারেন্টলি আচরণ করে। মানে লোহা চুম্বককে আকর্ষণ, মানে চুম্বক লোহাকে আকর্ষণ করছে, ঠিক আছে, কিন্তু এটা হতে পারে কি লোহার ন্যানো পার্টিকেলস বা চুম্বকের ন্যানো পার্টিকেলসে গেলে হয়তো এই ধর্মটা দেখা নাও যেতে পারে। তো এরকম অনেক কিছু আছে। তো সেই ন্যানো পার্টিকেলস তৈরি করেছে আইআইটি কানপুর। যদি আমি বিজ্ঞান বিশেষজ্ঞ নই, অনেকেই রয়েছেন তারা নিশ্চয়ই কিছু এর সঙ্গে যোগ করতে পারবেন। কোন আইআইটি কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন তৈরি করেছে? কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন হচ্ছে আইআইটি দিল্লি ও ডিআরডিও। প্রথমে বলে দিই, আমাদের যেটা ডিটেলস মেটেরিয়াল সবাইকে ফ্রি দেওয়া হয়েছে, সম্ভবত 2-4 দিন আগেকার কি জুন মাসের 1 তারিখে আমরা ভিডিওটা রিলিজ করেছিলাম, সেখানে পিডিএফ সবাইকে ফ্রি দেওয়া হচ্ছে, সেখানে এগুলো সব লেখা আছে। কিন্তু অত তো পড়বার সময় সবার হয় না, সেই জন্য প্রশ্ন উত্তরে 300 ওয়ার্ডের মধ্যে 300 ইয়েতে করা হচ্ছে। আইআইটি দিল্লি ও ডিআরডিও এটি একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ কি না, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা বলতে কি, যে মিলিটারি কমিউনিকেশান হোক, টেলিকমিউনিকেশান হোক, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে নিরাপত্তা দরকার। অর্থাৎ কেউ হ্যাক না করতে পারে, কেউ শুনতে না পারে আপনার কনভারসেশন, যে কোনো রকম যোগাযোগ ব্যবস্থা হতে পারে, শুধু হচ্ছে ফোনের মাধ্যমে হবে তা না, ইমেল টিমেল সমস্ত কিছু হতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। মনে রাখতে হবে 1952 সাল থেকে এটা শুরু হয়েছিল। 1952 সালের সময় যখন পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষিত হলো, যেটা বর্তমানে বাংলাদেশ, সেখানকার যারা বাঙালি ছিলেন তারা বাংলা ভাষা ব্যবহার করতে চাইলেন, কিন্তু পাকিস্তানপন্থী যারা ছিল বা পাকিস্তানের যারা ছিল তারা বললো যে না, বাংলা হবে না, উর্দু ব্যবহার করতে হবে, বা হয়তো আরবি শব্দ ব্যবহার করতে হবে। যেমন ধরুন, বাবা মা বলা যাবে না, পিতা মাতা বলা যাবে না, আব্বা আম্মে বলতে হবে। যাই হোক, সেটা আপনি অনেক মানে বাংলা ভাষা বলার, বাংলা করার জন্য অনেক হইচই ঝামেলা হয়। শেষ পর্যন্ত 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের, ওই 1952 সালে ভাষা দিবসের
ব্যাপারটা নিয়ে যখন একটু আন্দোলন চলছিল তখন গুলি করে মেরে দেওয়া হয়। তো সেই স্মরণে, তবে মনে রাখতে হবে 21শে ফেব্রুয়ারি 1952 সালে মারা গেলেও এই দিনটা পালন শুরু করে ইউনেস্কো। 1999 সালে প্রস্তাব পাস হয়, 2000 থেকে দিনটা পালন করা শুরু হয়েছে, 1952 থেকে পালন করা শুরু হয়নি কিন্তু, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বছর 3-4 আগে একটি কেসের রায় দিতে গিয়ে ঘোষণা করেছে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়, বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র। কোনো সমস্যা নেই তাতে, যাদের দেশ তারা যা করবে করবে। এবার এইখানে ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু যখন প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন এই তৃতীয়বারের জন্য, তো তখন তৃতীয় কি দ্বিতীয় আমার ঠিক খেয়াল করছে না, তখন তিনি ঘোষণা করেছিলেন এই কয়েকদিন আগে, বছর 2-1 আগে বা বছরখানেক আগে, যে বাংলাদেশকে পুনরায় সংবিধান সংশোধন করে, খুব বেশি হলে 1 বছরের মধ্যেকার ঘটনা, যে এটাকে ধর্মনিরপেক্ষ করা হবে ইসলামিক রাষ্ট্র থেকে। তাতে আবার সেই কিছু লোকজন যারা পাকিস্তানের সেই পাকিস্তানপন্থী লোকজন আছে, তারা আবার হইচই করে উঠেছে, না এই সেই করা যাবে না, আমরা জান দিয়ে দেবো, খুন দিয়ে দেবো, প্রধানমন্ত্রীর সিট ভেঙে ফেলবো, এই সমস্ত আর কি গোলমাল করছে আর কি। তো যাই হোক, মনে রাখবেন যে 21শে ফেব্রুয়ারি ইউজিং টেকনোলজি ফর মাল্টিলিঙ্গুয়াল লার্নিং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস, এটা হচ্ছে থিম। তারপর হচ্ছে গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্স 2021 অনুসারে ভারতের স্থান কত? 46। 2020 সালে ভারতের স্থান ছিল 53। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ভারতের ডেমোক্রেসিতে ভারতের স্থান ধীরে ধীরে কমছে। এবং ডেমোক্রেসির এই কে প্রকাশ করে? ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। এরা কয়েকটা মাপদণ্ডে মাপ করে যে ভারতের ডেমোক্রেসি রয়েছে কি না, হ্যাঁ, গণতন্ত্রের ব্যাপার রয়েছে। যেমন ধরুন, আপনি ডেমোক্রেসি মানে শুধু এই নয় যে আপনি ভোট দিতে পেরেছেন বা আপনার পছন্দের প্রার্থী জিতেছে বা জেতেনি। ডেমোক্রেসির অনেক পার্ট আছে, প্রশাসনের সমস্ত দিক বিচার বিবেচনা করে ভারতের ডেমোক্রেসি আস্তে আস্তে কমছে। তারপরে হচ্ছে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ কিসের সঙ্গে যুক্ত? 4.0, তার মানে আপনি বুঝতেই পারছেন এটা 1, 2, 3 হয়ে গিয়ে এখন 4.0 শুরু হয়েছে। গর্ভবতী মহিলা ও শিশুদের টিকাকরণ এবার 25 ডিসেম্বর 2014 সালে এটা প্রথম শুরু হয়। 25শে ডিসেম্বরটা শ্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, তো সুতরাং সেই হিসাবে আমার মনে হলো যে এই ডেটটাও আপনাদের জানা উচিত। রিপাবলিক ডে প্যারেডে বেস্ট কন্টিনজেন্ট কোনটি ছিল? ইন্ডিয়ান নেভির ছিল। বেস্ট স্টেট ট্যাবলু কোনটা হচ্ছে? উত্তরপ্রদেশ। কোন রাজ্যর ট্যাবলু অনুমোদন করা হয়নি? পশ্চিমবঙ্গের ট্যাবলু অনুমোদন করা হয়নি। তারপর হচ্ছে কোন খেয়াল গায়কের 100তম জন্মজয়ন্তী পালিত হলো 4 ফেব্রুয়ারি 2022? ভীমসেন যোশী। তাহলে ভীমসেন যোশী কিসের সঙ্গে যুক্ত যদি WBCS প্রিলিমিনারিতে এসে যায়? তো আমাদের যে টোটালি মানে কী বলে ওয়ান লাইনার, এটার লক্ষ্যই হচ্ছে কি যেন আপনি 10টা প্রশ্ন অ্যাটলিস্ট কমন পান। গান্ধীজির কোন আন্দোলনের 100 বছর পূর্ণ হলো? অসহযোগ আন্দোলন। আপনারা জানেন 1922 সালে চৌরি চৌরা ঘটনার মাধ্যমে সেটা বন্ধ হয়েছিল। চৌরি চৌরা নিয়ে কিন্তু এবার একটা প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ বেশি হয়, সেটা কবে কতজন মানে কীরকমভাবে বন্ধ হয়েছিল, যে কংগ্রেসের কোন সেশনে সেটাকে বন্ধ করার প্রস্তাব গৃহীত হয়, এরকম একটা কিছু আসবে আমার ধারণা। পাটনা থেকে পাণ্ডু জলপথের যোগাযোগ ব্যবস্থা কীভাবে হবে? বিহারের পাটনা থেকে আসামের পাণ্ডু পর্যন্ত ওই শস্য, ধান, গম এই সমস্ত ট্রান্সপোর্ট হবে। তার জন্য এরা এখান দিয়ে তো বঙ্গোপসাগরে বেরোবে, বঙ্গোপসাগর থেকে বেরোনোর পর বাংলাদেশের নদী জলপথের মধ্যে দিয়ে যাবে, দিয়ে আসামে ওই ব্রহ্মপুত্র নদীর মধ্যে ঢুকবে। তো এইভাবে জিনিসটা তৈরি হয়েছে। কোন গায়িকা 6 ফেব্রুয়ারি মারা গিয়েছেন যিনি নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন? অবশ্যই লতা মঙ্গেশকর। মনে রাখতে হবে লতা মঙ্গেশকরকে নিয়ে ভারতরত্ন তিনি কত সালে পেয়েছিলেন? WBCS 2021 মেনে প্রশ্নটা এসছে। তো সুতরাং আপনাদের কর্তব্য হচ্ছে WBCS 2021 মেনে যে প্রশ্নগুলো এসছে সেগুলো হুবহু যেন আপনি মুখস্থ করে যান, সেগুলো এর মধ্যে অ্যাড করিনি, কারণ কি সেখান থেকেও প্রশ্ন আসতে পারে, ওগুলো খুব কারেন্ট অ্যাফেয়ার্স। ICC অনূর্ধ্ব 19 বিশ্বকাপ মানে আন্ডার-19 2022 কোন দল জিতেছে? পরপর ভারত 5 বার জিতেছে। এইবার ক্যাপ্টেন ছিলেন হচ্ছেন ইয়াশ ঢুল। এবার আমাদের আরও যে দুজন ক্যাপ্টেন রয়েছেন, বিরাট কোহলি এবং সম্ভবত মোহাম্মদ ক্যাফি হবেন, তারাও দুজন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। দিয়ে তারপর তারা ভারতের মেন টিমে, ভারতের আর কি সিনিয়র টিমে জয়েন করেছে। কোন পার্কটি ভারতের সর্বপ্রথম OECM সাইট হিসেবে ঘোষিত হয়েছে? তো আরাবল্লী পার্কটাকে ভারতের OECM সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরে ভারতের দুটি রামসার জলাভূমির নাম এবং অবস্থান কোথায়? যেমন হুট করে একটা প্রশ্ন এসেই যায় মাঝে মাঝে, যে অমুক রামসার সাইট, অমুক ন্যাশনাল পার্ক কোথায়? তাহলে বুঝুন যে কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু একটা রিলেশন আছে। তো একটা হচ্ছে কি খিজদিয়া, যেটা গুজরাটে, আর একটা হচ্ছে বাখিরা, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। বিশ্ব জলাভূমি দিবস কোন দিন পালিত হয়? 2 ফেব্রুয়ারি। আর থিম হচ্ছে পড়ে নিয়েছেন। তারপর হচ্ছে কতগুলি পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং সিস্টেমে আনার লক্ষ্য রয়েছে? 100%। এবার ভালো করে আপনারা যদি বুঝুন, যদি 100% পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং সিস্টেম এসে যায়, অর্থাৎ কিনা একটা কম্পিউটার ওখানে বসানো হবে, তাহলে কম্পিউটার জানা ছেলে মেয়ে লাগবে, কারণ কি সব পোস্ট মাস্টাররা কম্পিউটার জানেন না।
সুতরাং এখানে জব অপরচুনিটি ক্রিয়েট হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং সিস্টেমে এসে যাবে, তারা তাদের টাকা কোথাও না কোথাও রাখবে। মানে এখন পোস্ট অফিসের সমস্ত ব্যাঙ্কিং কাজকর্ম SBI এর মাধ্যমে হয়। যদি পোস্ট অফিস নিজের একটা ফান্ড তৈরি করে সেইখানে নিজে টাকা রাখে এবং কোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জিনিসটাকে মেনটেন করে, তাহলে SBI এর হাত থেকে এক ঝটকায় অনেকটা টাকা বেরিয়ে যাবে। SBI কিন্তু আরও সমস্যার সম্মুখীন হতে পারে। এবার আমার সঙ্গে তার মানে কী বলে ফিনান্স মিনিস্টারের কথা হয়নি যে পোস্ট অফিসের জন্য আলাদা ফান্ড করবে কি না, SBI থেকে নিয়ে নেবে কি না, কিন্তু এটা আমি আমার মতামত বলছি আপনাকে। 2022-23 অর্থবর্ষের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছে? অবশ্যই বাজেটে জাতীয় আয়ের 6.4, যেটাকে জাতীয় আয়ের 1% হলে খুব ভালো বলা হয় ঘাটতি আর কি, কিন্তু দেখা যাচ্ছে কি 6.4ই রাখা হয়েছে। অর্থাৎ কিনা যত টাকা ইনকাম হবে তার মধ্যে 6.40 টাকা ঘাটতি। তারপরে হচ্ছে বিশ্ব কুষ্ঠ দিবস কোনটা? 30শে জানুয়ারি। অস্ট্রেলিয়ান ওপেন 2022 কে জিতেছেন? পুরুষ বিভাগে রাফায়েল নাদাল আর মহিলা বিভাগে অ্যাশলে বার্টি জিতেছেন। এবার কথা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেনে অংশ কে নিতে পারেননি? নোভাক জোকোভিচ। এবার জোকোভিক আর কি। তো কেন নিতে পারেননি? কেন কি তিনি তার স্ট্যাটাস প্রকাশ করেননি যে তিনি টিকা নিয়েছেন কি নেননি, করোনা টিকা। এইবার অস্ট্রেলিয়াতে প্রচণ্ড হার্ড, মানে আমাদের দেশের মতন না, প্রচণ্ড হার্ডভাবে ওই লকডাউন ইমপ্লিমেন্ট করা হয়েছিল। কাউকে বেরোতে দেওয়া হয়নি, বাড়ির মধ্যে বসে এই সেই তাই অনেক কিছু সমস্যা হচ্ছে। মানে চীন সব থেকে কঠিন, তারপরে অস্ট্রেলিয়া। এইবার সেইখানে একটা প্লেয়ার চলে আসছে খেলবার জন্য যে কিনা টিকা নিচে কিনা সে সেটা স্বীকার করছে না যে আমি নিয়েছি, হ্যাঁ নিই না, কিচ্ছু বলছে না। তো সব লোকজন চিল্লামিল্লি হইচই হলো, তখন একে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হলো। তখন এদের তো অনেক টাকা পয়সা আছে, এরা সেই সুপ্রিম কোর্ট অস্ট্রেলিয়াতে আবেদন করলো। তো অস্ট্রেলিয়া সরকার প্রথমে তো ভিসা দিয়েছিল, স্বীকার করেছিল যে হ্যাঁ এসে খেলবে, কিন্তু অস্ট্রেলিয়া সরকার পরে জনমতের চাপে পড়ে গিয়ে জানায় যে না, একে খেলতে দেওয়া হবে না। এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অফ অস্ট্রেলিয়া বলে যে না, টিকা না নিলে হবে না। সাধারণ মানুষ যদি নেয় তো তুমি কোন মানে 30 মার খাঁ যে তুমি নেবে না। যদিও আমাদের ভারতবর্ষে হলে কোনো চিন্তা ছিল না এইসব বিষয়ে, কিন্তু অস্ট্রেলিয়া করা যাচ্ছে না, তো ব্যাটাকে খেলতে দেওয়া হয়নি। ইম্পর্টেন্ট, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কাকে নিয়োগ করা হয়েছে? ডক্টর ভেঙ্কটরামান অনন্তা নাগেশ্বরম বা VA নাগেশ্বরম, যে কোনোভাবে অপশানে আসতে পারে। কোন টাইগার রিজার্ভ T2X অ্যাওয়ার্ড পেয়েছে? সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ, তামিলনাড়ু। ঠিক আছে, এটা কোন পাহাড়ের কাছে অবস্থিত? স্যার টাইগার রিজার্ভটা এমনি কোনো পাহাড়ে ছিল না। ঠিক আছে, আপনি সেটাই জানুন, ইন্টারনেটে সার্চ করুন। তারপর হচ্ছে সেকেন্ড গ্লোবাল টাইগার সামিট কোথায় হবে? এবার কথা তো ছিল রাশিয়াতে হবে, কিন্তু হয়েছে কিনা আমি জানি না, কারণ এখন যুদ্ধের জন্য সবাই রাশিয়াকে বয়কট করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কোন সংস্থা প্রকাশ করে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই রিপোর্টটা প্রকাশ করে। জানতেই মানে এই জিনিসগুলো, যেমন কিছু রিপোর্ট আছে ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে, কি সেটা দেখুন একটু ইন্টারনেটে সার্চ করে, জানতেই হবে, পরীক্ষায় জিকে হিসাবে চলে আসতে পারে। IMF 2022-23 অর্থনৈতিক বৃদ্ধির হার কত রেখেছে? 7.1। ওয়ার্ল্ড ব্যাংক একটা পাবলিশ করে, IMF পাবলিশ করে, গভর্নমেন্ট পাবলিশ করে, SBI পাবলিশ করে, RBI পাবলিশ করে, সবাই পাবলিশ করছে। কোন রাজ্যে তেলেগু নববর্ষে 13টি নতুন জেলা ঘোষণা করেছে? তো অন্ধ্রপ্রদেশ। তেলেগু নববর্ষকে বলা হয় উগাডি। এর মধ্যে 13টা নতুন জেলার মধ্যে দুটো হচ্ছে এক্সক্লুসিভ ফর ট্রাইবাল পপুলেশন, মানে এমনি না যখন কাউকে ঢুকতে দেওয়া হবে না বা মানুষকে থাকতে দেওয়া হবে না, কিন্তু ট্রাইবাল পপুলেশন এতটা বেশি যে ওই দুটো স্পেসিফিকভাবে ট্রাইবাল পপুলেশন এলাম। যদি পরীক্ষা এসে যায় যে কোন রাজ্যে স্পেসিফিক বা দুটো এক্সক্লুসিভ ট্রাইবাল পপুলেশন ভিলেজ তৈরি করা হয়েছে এখন, তো সেই হিসাবে আপনাকে বুঝতে হচ্ছে। চরণজিৎ সিং, মানে চরণজিৎ সিং নাম শুনলেন যেন আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী না বলে বসেন। ইনি ছিলেন হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 85। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই ইন্ডেক্স প্রকাশ করে। মিলেনা সালভিনি কিসের সাথে যুক্ত? ইনি হচ্ছেন ইতালীয় নাগরিক। কথাকলি নৃত্যটাকে পছন্দ করে সেই 1965 সালে এসে গিয়ে এই কথাকলি নৃত্যের প্রমোশন, ইউরোপে শো আয়োজন সব কিছু তিনি করেছেন, এবং কেরালাতে এই কথাকলি ডান্সের উৎপত্তি হয়েছে। এবার কথাকলি ডান্স হচ্ছে সেই সবুজ, কালো আর লাল রং দিয়ে ফেসটাকে কভার করে, অধিকাংশ সবুজ, যেটা কিনা মানে সেই নোবেলিটির প্রতীক। লাল আর কালো চক্ষু দিয়ে সেই বোধহয় কত 20-22 কিলো ওজনের সেই মেকআপ করে তারপরে জিনিস পরে নাচা এগুলো করা, এইটা হচ্ছে সেই কথাকলি নৃত্য। ওপেন স্টেজে হয়, ওপেন এয়ারে হয়। এবার যদি কোনো জায়গায় অডিটোরিয়ামে করে সেটা আলাদা বিষয়। জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি। ICC 2021 খেতাব কে জিতেছেন? তো এই যেগুলো আছে একটু পড়ে নেবেন, কে কী কোনটা জিতেছে আমার হিসাবে। পরাক্রম দিবস কোনটা? 23শে জানুয়ারি, সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
সুভাষ ভৌমিক কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ফুটবল। যদি ইনি কোনো খেতাব বা কিছু জিতে থাকেন সেটাও একটু দেখে নেবেন, এত দেওয়ার পরে আর দিতে পারলাম না। কাকে জেনেসিস 2022 প্রাইজ দেওয়া হয়েছে? আলবার্ট বোর্লা, যিনি কিনা ফাইজার কোম্পানির চেয়ারম্যান আর সিইও। ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের দেখুন স্থান কী আছে। ভারতের স্থান তো ফিফা র্যাঙ্কিং অনুসারে 105, আর বেস্ট মেন প্লেয়ার, বেস্ট ফিমেল প্লেয়ার এগুলো আছে, দেখে নেবেন। T15 কি? এটা একটা বাঘ, পেঞ্চ মধ্যপ্রদেশের বাসিন্দা ছিল, 29টা বাঘছানার জন্ম দিয়েছিল। ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন 2022 কে জিতেছেন? লক্ষ্য সেন, মানে অলিম্পিকেও গিয়েছিল এই বছর খেলতে, মানে আগের বছরে। বাটুল দেশ গ্রেট সৃষ্টিকর্তার নাম নারায়ণ দেবনাথ, এবং এনার যে আর যে কার্টুনসগুলো রয়েছে সেগুলোর নামও জেনে রাখতে হবে। ইনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটাও জেনে রাখতে হবে, সে হোক না বাংলা সম্মান বা আর কিছু হোক, ইনি যা অ্যাওয়ার্ড পেয়েছেন জানতেই হবে। কেন কি, বাটুল দি গ্রেটের গল্প 8 থেকে 80 সবাই পড়ে, এখনও পড়ে। বিরজু মহারাজ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? কত্থক নৃত্য। কবি, গায়ক ও আঁকিও ছিলেন। এবার বিরজু মহারাজের ট্যালেন্ট এই লেভেলের, যেরকম সেই নাচতে গেলে ঘুঙরু পড়ে, সবাই জানে ঘুঙরু বা যাই বলে, তো ঘুঙরুতে না 3টে স্তর থাকে, আমি একটু দেখিয়ে দিই। যেমন ধরুন এটা যদি একটা ঘুঙরু হয়, এই যে 3টে স্তর এরকম, ঠিক আছে? তো 3টে স্তরে এরকম বলগুলো লাগানো থাকে। ঘুঙরু মহারাজ এই লেভেলের লোক ছিলেন, তিনি যদি মনে করতেন যে আমি ডান পায়ের শুধুমাত্র এই মাঝের বেলগুলোকে নাচাবো আর নিচেরগুলোকে থামিয়ে রাখবো, তো তিনি সেটা করতে পারতেন। ঠিক এমনভাবে পাটা নাড়াবেন যে ওপর আর নিচ দুটো থেমে থাকবে, বেলগুলো বাজবে না, মানে ঘুঙরুর, আর মাঝখানেটা বাজবে। এই লেভেলের লোক ছিলেন। তবে তিনি কোনো রিয়ালিটি শোতে যাননি, তিনি এ কাজ করেননি। আর আমাদের এত রিয়ালিটি শো হচ্ছে, তার ফলেও একটা ঘুঙরু মানে বিরজু মহারাজের নখের যোগ্যখানা ওই লেভেলে কাউকে আমরা পাচ্ছি না, খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু তাই বলে কি যারা মানে রিয়ালিটি দিচ্ছে তারা জানে না? তারাও জানে, কিন্তু সেই শিক্ষাটা পৌঁছাচ্ছে না লোকের কাছে। তারপরে হচ্ছে শাওলি মিত্র, কদিন আগেই মারা গিয়েছেন। একাডেমি পুরস্কার পান 2003 সালে। আর বাকি যদি আরও কিছু পেয়ে থাকেন বাংলায়, সেগুলো দেখে নেবেন। ইন্ডিয়া স্টেট ফরেস্ট রিপোর্ট তৈরি করে কোন সংস্থা? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। অনেকে এটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওই ফরেস্ট ডিপার্টমেন্ট বলে চালিয়ে দেবে, ওই জন্য নামটা এক্সট্রা করে দিয়েছি। ভারতের কত শতাংশ বনভূমি? 24.62। এলাকা ও শতাংশ ভিত্তিতে কোন রাজ্যে বনভূমি বেশি আছে? সবাই জানে এলাকা হচ্ছে মধ্যপ্রদেশ, আর শতাংশ ভিত্তিতে মিজোরাম। ইসরোর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? এস সোমনাথ, ইনি ইসরোর 10তম চেয়ারম্যান। আচ্ছা, বর্তমানে ভারতের কততম লোকসভা চলছে? 17তম। তারপরে হচ্ছে কার স্মরণে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়? স্বামী বিবেকানন্দ। তাহলে সুতরাং আজকে 50টা বললাম, নেক্সট আরও কিছুদিন পর 50টা হবে। তবে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রায় 300 হয়েই এসছে, মানে রেডি হয়ে গেছে। তো ওটা কেবলমাত্র PDF আকারে বই খেতে দেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিন। ভিডিওটা এতটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।